Hello, my dear student, how are you? I hope you all are well by the grace of Allah and I am also. চলো আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যার প্রথম লেকচার তোমাদের সামনে উপস্থাপন করব। তো নিউটনিয়ান বলবিদ্যা মেকানিক্স যেটা পদার্থবিজ্ঞানের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, যেমন বলবিদ্যা আছে, তাপবিদ্যা আছে, শব্দবিজ্ঞান আছে, তড়িৎচৌম্বক, তড়িৎ অধ্যায় এগুলো আছে। ঠিক তেমনিভাবে বলবিদ্যা অধ্যায় যেটা তৈরি হয়েছে বা বলবিদ্যায় অংশ যেটা তৈরি হয়েছে সেটাই এই বলবিদ্যায় আমরা নিউটন বা নিউটনের গতিসূত্র বা নিউটনের অবদানকে সামনে রেখেই কিন্তু এই বিষয়গুলোর আলোচনা শুরু করতে হবে, বা আলোচনার পুরোটা জুড়েই হয়তো আমাদের নিউটনের অবদানই স্বীকার করে যেতে হবে। কারণ নিউটনের গতিসূত্রগুলো যদি আবিষ্কৃত না হতো তাহলে হয়তো বা বলবিদ্যা সম্পর্কে এত সুস্পষ্ট ব্যাখ্যা আমরা আজ পর্যন্ত পেতাম না। তো অমর বিজ্ঞানী স্যার আইজাক নিউটন 1787 খ্রিস্টাব্দে তার অমর গ্রন্থ ন্যাচারালিস ফিলোসফি প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা এখানে ওই বস্তুর ভর, গতি এবং বলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে তিনি সূত্র প্রদান করেন, যে সূত্রগুলো হচ্ছে নিউটনের সূত্র নামে পরিচিত। আমরা নিউটনের সূত্র বলতেই গতিসূত্রগুলিকে বুঝি, গতিসূত্র বলতেই নিউটনের সূত্রগুলিকে বুঝে থাকি। তাহলে এইখানে তিনটা সূত্র তিনি প্রদান করেছিলেন। যে গতিসূত্র সেটা তিনটা সূত্র ছিল, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তো আমি আমাদের এই লেকচারের পুরোটা জুড়েই আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের গুণগত ব্যাখ্যা। তিনটা সূত্র পর্যায়ক্রমিকভাবে আমি উপস্থাপনের চেষ্টা করব। তো যারা আসো সামনে দেখো, এবং এই আলোচনা সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা থাকলে তোমরা ইনবক্স করো, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো, আমাদের প্রথমে নিউটনের প্রথম সূত্র অর্থাৎ গতিসূত্রগুলিকে যদি পর্যায়ক্রমে রাখি আমরা, তাহলে প্রথম সূত্র হচ্ছে আসলে বল এবং জড়তা সংক্রান্ত সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর বল এবং ভর সম্পর্কের সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে বলের ইন্টারঅ্যাকশন সম্পর্কে বিবৃতি করা হয়েছে। তো প্রথম সূত্রের বিবৃতি হচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বাধ্য না হলে, অর্থাৎ একটা বস্তু যে অবস্থায় আসে সেই অবস্থায় যদি আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে কি হবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, কারণ যার উপরে বল প্রযুক্ত হচ্ছে না সেই বস্তুর অবস্থানের তো পরিবর্তন হবে না, তাহলে স্থির বস্তু কী হবে? স্থিরই থাকবে। অপরপক্ষে গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। সরল পথ বলতে সে যে পথে যেভাবে চলছিল সেইভাবেই সে চলতে থাকবে। তাহলে প্রথম সূত্রের বিবৃতি মুখস্থ করা এগুলো 9-10 আমাদের ছিল, কিন্তু এখন আমাদের হচ্ছে কি প্রথম সূত্রের গুণগত ব্যাখ্যা দেখতে হবে, যে প্রথম সূত্রে আমাদের কি বলতে চায়, প্রথম সূত্র থেকে আমরা কি বুঝতে পারি, প্রথম সূত্র কি কি কাজে ব্যবহার করা হয়, প্রথম সূত্র দ্বারা কোন কোন সূত্র প্রতিপাদিত হয়, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা হচ্ছে এখানে আলোচনা করব। তো প্রথম সূত্র থেকে যেটা বোঝা যাচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না হলে, তার মানে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করার জন্য বাইরে থেকে যে শর্তটা তার উপরে আরোপ করতে হয় তাকে বল বলা হয়। আর কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করার জন্য, কোনো বস্তুর যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে পরিবর্তন করার জন্য তার উপরে বল প্রয়োগ করতে হয়। এই প্রথম সূত্রকে যদি বিশ্লেষণ করা যায়, প্রথম সূত্রের গুণগত তাৎপর্য যদি ব্যাখ্যা করতে যাওয়া যায়, তাহলে এইখান থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ তথ্য পাই। দুটি তথ্য পাই আমরা প্রথম সূত্র থেকে। একটা হচ্ছে কি বলের সংজ্ঞা, আর একটা হলো জড়তা, ইনার্শিয়া যেটাকে বলা হয়। ইনার্শিয়া কোনো বস্তু তার উপরে যদি গতিশীল যে অবস্থায় আছে সেই অবস্থায় তার পরিবর্তন করতে চাই আমরা, তাহলে সেই সংক্রান্ত নিউটনের যে প্রথম সূত্র সেই সূত্রকে বিশ্লেষণ করে আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে বলের সংজ্ঞা পাবো বা বল সম্পর্কে জানতে পারবো, আর একটা হচ্ছে ওই বস্তুর জড়তা সম্পর্কে জানতে পারবো, আর একটা হচ্ছে ওই বস্তুর জড়তা সম্পর্কে জানতে চাইবো। তাহলে বলের সংজ্ঞা কিভাবে পাই আমরা?
বলছে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না হলে, তাহলে যে শর্ত দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় সেই শর্তটাকে বলা হয় বল। ঠিক আছে, যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে, যা কোনো বস্তুর উপরে প্রযুক্ত হলে বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলা হয়। যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে বস্তুর অবস্থানের পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলা হয়। এটা হচ্ছে আমাদের একেবারে প্রথম সূত্র থেকে নির্যাস হিসাবে পাচ্ছি আমরা। তাহলে কি বলের সংজ্ঞা পাচ্ছি। তো বল যেটা পাই আমরা, বলের বৈশিষ্ট্যটা কি, বল কি করে আসলে, বল কি করে, বস্তুর অবস্থার পরিবর্তন করে, বস্তুর জড়তার পরিবর্তন করে। জড়তা সম্পর্কে আমরা পরেই জানছি যে বস্তুর জড়তার পরিবর্তন করায়, বস্তুর বিকৃতি ঘটায়। একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে তার অবস্থানের পরিবর্তন ঘটায়। যেমন এটা একটা কলম, সোজা সুষম, এটাকে বল প্রয়োগ করে আমরা এরকম বাঁকা করতে পারি। এই বাঁকা করাটা হচ্ছে কি বিকৃতি। এটাকে টেনে লম্বা করতে পারি, এটাকে ছোট করে দিতে পারি চেপে। এইভাবে পরিবর্তন করাকে বলা হয় তার বিকৃতি ঘটানো। তাহলে যে কোনো বস্তুর যে কোনো ধরনের বিকৃতির জন্য বলের বিকল্প নেই। তাহলে বল কি করে, বল বস্তুর বিকৃতি ঘটায়। বল সব সময় বস্তুতে জোড়ায় জোড়ায় কাজ করে। এই জোড়ায় জোড়ায় কাজ করে যখন আমরা তৃতীয় সূত্র পড়তে যাব তখন এটা আরও পরিষ্কার হবে। অর্থাৎ যখন কোনো বস্তুতে বল প্রয়োগ করি, বস্তু অপোজিট একটা বল আমাদের সর্বদা প্রয়োগ করে থাকে। এই জন্য বলা হয় যে বল সব সময় বস্তুতে জোড়ায় জোড়ায় কাজ করে। আর কি করে, বস্তুর হচ্ছে এই প্রযুক্ত বল, যে বলের একক হচ্ছে নিউটন আর এর মাত্রা হচ্ছে mL/2। এই হলো আমাদের প্রথম সূত্র থেকে যে বলের সংজ্ঞা পাওয়া যায়, সেই বলের কয়েকটা বৈশিষ্ট্য আমরা এখানে উপস্থাপন করলাম। এখন আমাদের জানতে হবে যে জড়তা কাকে বলে। জড়তা, জড়তার আগে আমরা দেখি যে বল আসলে কত প্রকার হতে পারে। পৃথিবীতে বলের প্রকারভেদ করে শেষ করা যাবে না, কারণ বহু প্রকার বল আছে। একটা বল থেকে আরেকটা বল তৈরি হয়, দুইটা বল মিলে একটা বল তৈরি হয়। এইভাবে যদি দেখতে যাওয়া যায় তাহলে বলের শ্রেণী বিভাগ করে তার শেষ করা যাবে না। এই জন্য আমরা যে জিনিসটা আলোচনা করতে যাব সেটা হচ্ছে মৌলিক বল। মৌলিক বল, ফান্ডামেন্টাল ফোর্স। মৌলিক বল কি, যে বল মূল এবং অকৃত্রিম, যে বল মূল এবং মূল ও অকৃত্রিম, অকৃত্রিম অর্থাৎ যে বলগুলো কোনো বস্তুর ভিতর থেকে সৃষ্টি হয় এবং ওই বলগুলো অন্য কোনো বল থেকে রূপান্তরিত হয়ে আসেনি, অকৃত্রিম বল অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি করা হয়নি, সেই বলগুলিকে বলা হয় মৌলিক বল। তাহলে মৌলিক বল সম্পর্কে আমরা আলোচনা করতে পারি, প্রকারভেদ করতে পারি, কিন্তু এই সাধারণ বল সম্পর্কে প্রকারভেদ করা সম্ভব নয়। অর্থাৎ কোনো বলই কোনো জায়গায় একাকী প্রযুক্ত হতে পারে না। বলের কনসেপশন আমরা এটা বলতে পারি যে যে কোনো বস্তুকে সরানোর জন্য, নড়ানোর জন্য আমরা যে বল প্রয়োগ করি তার সাথে সর্বদা বস্তুর মহাকর্ষীয় বল, অভিকর্ষ বল, তাদের মধ্যবর্তী অন্যান্য চার্জিত বস্তু হলে বস্তুর ধর্মের উপর ভিত্তি করে তড়িৎ বল, চুম্বক বল ইত্যাদি বল সর্বদা কাজ করতে পারে। তাহলে আমাদের প্রযুক্ত বলটাই একমাত্র বল নয়। এই হিসাবে আমরা বলতে পারি আসলে কোনো বস্তুতে আমরা যে বলটা প্রয়োগ করি তার সাথে আরও অনেক বল প্রয়োগ হয়ে লব্ধি বল ক্রিয়া করে। এই জন্য আমরা বলের প্রকারভেদ করতে পারি না, আমরা মৌলিক বলের প্রকারভেদ করতে পারি। এই মৌলিক বল হচ্ছে 4 প্রকার: মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষীয় বল কি? নিউটনের সেই সূত্র, আবার নিউটনের সূত্র, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা, এই দুটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে F = G × m1 m2/d², এই সূত্র অনুযায়ী। তাহলে এই সূত্র অনুযায়ী যে বস্তুদ্বয়ের মধ্যবর্তী যে বল কাজ করে তাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষীয় বল। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। সেক্ষেত্রে বলা নেই যে বস্তু দুইটা কত দূরে অবস্থান করবে, কত কাছে অবস্থান করবে, এরকম বলা নেই। তাহলে একটা মৌলিক বল হচ্ছে আমাদের মহাকর্ষীয় বল। সেই মহাকর্ষীয় বলের কার্যকারিতা হচ্ছে অসীম পর্যন্ত, বহুদূর পর্যন্ত তার ক্রিয়া।
এখন প্রশ্ন হচ্ছে বস্তুর মধ্যে কি এমন থাকে যে যার কারণে বস্তুদ্বয় একে অপরকে আকর্ষণ করে। বিজ্ঞানীরা বহু গবেষণার ফলে পেয়েছেন যে তোমার গ্রাভিটন নামে এক ধরনের কণা থাকে বস্তুর মধ্যে। এই গ্রাভিটন নামে যে কণা থাকে, এই গ্রাভিটন কণা একে অপরকে আকর্ষণ করে এবং মহাকর্ষীয় বল সব সময় কি হয়, আকর্ষণ বল হয়। এই মহাকর্ষীয় বল একে অপরকে আকর্ষণ করে গ্রাভিটন কণাগুলো, যার কারণে বস্তুর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স বা অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয়। সেই ফোর্সটাকে বলা হয় মহাকর্ষীয় বল। এখন এই বলগুলো সম্পর্কে আলোচনার সাথে সাথে এই যে চারটা বল, এই চারটা বলের কার তীব্রতা কত বেশি সেই বিষয়টা আমরা একটা অপরটার সাথে তুলনা করতে পারি আলোচনার সাথে সাথে। এবং সেই তুলনা করতে যেয়ে বিজ্ঞানীরা যেটা করেছেন সেটা হচ্ছে যে মহাকর্ষীয় বলের ইন্টেন্সিটিকে 1 ধরেছে, অর্থাৎ ইউনিট। এর তুলনায় অন্যান্য বলগুলো কতটুকু শক্তিশালী সেইটা বোঝানো হয়েছে। কারণ মহাকর্ষীয় বলের মান অন্যান্য বলগুলো যে মৌলিক চারটা বল তার মধ্যে মহাকর্ষীয় বলের মান হচ্ছে সবচেয়ে কম। এই জন্য এর আপেক্ষিক যে তীব্রতা, রিলেটিভ ইন্টেন্সিটি যেটা, সেই রিলেটিভ ইন্টেন্সিটিকে 1 ধরা হয়েছে। ধরে তাহলে এর আপেক্ষিক তীব্রতা কত, 10⁻⁴ মানে 1। বাহক কণা কি, বাহক কণা মানে কি কণার সাহায্যে এই বলটা কার্যকর হয়, সেটা হচ্ছে আমাদের গ্রাভিটন। এদের কার্যকারিতা কোথায়, কোন কোন মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল কাজ করে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল কাজ করে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল কার্যকর থাকে। এরপরে আসছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে দুর্বল এবং সবল এই দুইটা নিউক্লিয় বলই হচ্ছে নিউক্লিয়াস সংক্রান্ত বল। নিউক্লিয়াসে ক্রিয়া করে, কোনো বস্তুর নিউক্লিয়াসে ক্রিয়া করে এবং এই বল দুইটা শর্ট রেঞ্জের বল। শর্ট রেঞ্জ কেন বলা হচ্ছে, কারণ একটা নিউক্লিয়াসের ভিতরে যদি কাজ করে তাহলে নিউক্লিয়াসের ডায়ামিটার অনুযায়ী তো তাদের কার্যকারিতা হবে। সে নিউক্লিয়াসের ডায়ামিটার আর কত, খুব ক্ষুদ্র মানের। এই জন্য এই বল দুইটাকে দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বলকে শর্ট রেঞ্জ বল বলা হয়। সসীম মানে ক্ষুদ্র দৈর্ঘ্যে কাজ করে। পক্ষান্তরে মহাকর্ষীয় বল এবং তড়িৎচুম্বকীয় বল হচ্ছে অসীম দৈর্ঘ্যের পর্যন্ত এদের কার্যকারিতা বিদ্যমান। এখন দুর্বল নিউক্লিয় বল কি বল বলছে, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে সমস্ত নিউক্লিয়াসগুলো, পদার্থের যে সমস্ত নিউক্লিয়াসগুলো অপেক্ষাকৃত অস্থায়ী, সেই অস্থায়ী মৌলগুলো রেডিও অ্যাক্টিভ ডিকে ঘটে, তেজস্ক্রিয় ক্ষয় সৃষ্টি হয়। এখন কোনো মৌলের তেজস্ক্রিয় ক্ষয়ের সময় 3 ধরনের কণা নিঃসৃত হয়। কোনো মৌলের তেজস্ক্রিয় ক্ষয়ের সময় 3 ধরনের কণা নিঃসৃত হয়, আলফা, বিটা এবং গামা। তাহলে শক্তি অনুযায়ী দেখা গেছে যে বিটা কণা ক্ষয়ের সময় এক ধরনের শক্তি তার সাথে সংশ্লিষ্ট থাকে, অথচ বিটা কণা সেই শক্তি বহন করে না। তাহলে কে বহন করে, বলছে যে এই থার্ড যে এনার্জিটা যেটা কল্পনা করছে বিজ্ঞানীরা, আলফা, বিটা, গামা ছাড়া, সেই কণাটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, যে বলের কারণে বস্তুর নিউক্লিয়াসগুলো ভেঙে যাচ্ছে। এই কণার জন্য কে দায়ী, বলছে এই কণাগুলোর জন্য সাধারণত বোসন নামে এক ধরনের কণা এই নিউক্লিয়াসগুলোকে ভেঙে দেয় এবং বিটা রশ্মির সঙ্গে সে শক্তি বহন করে চলতে থাকে। এই বাহক কণা হচ্ছে বোসন এবং এর কার্যকারিতা কোথায়, তাহলে নিউক্লিয়াসের বিটা ক্ষয়ের জন্য এই কণাগুলো কাজ করে এবং এটা দুর্বল নিউক্লিয় বল। এর আপেক্ষিক তীব্রতা অর্থাৎ মহাকর্ষীয় বলের তুলনায় এই বলের মান 10⁻30 গুণ বেশি। মহাকর্ষীয় বল অপেক্ষা দুর্বল নিউক্লিয় বল 10⁻30 গুণ বেশি। তড়িৎচুম্বকীয় বল আর একটা মৌলিক বল। তাহলে আমাদের তড়িৎচুম্বকীয় বল হচ্ছে আর একটা মৌলিক বল। তীব্রতার দিক দিয়ে এটা হচ্ছে থার্ড। তীব্রতার দিক দিয়ে সব থেকে ছোট তীব্রতার বল হচ্ছে মহাকর্ষীয় বল, তার থেকে বড় হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর তড়িৎচুম্বকীয় বল, সর্বশেষ তীব্রতা সম্পন্ন বল হচ্ছে সবল নিউক্লিয় বল। দুইটা চার্জিত বস্তু যদি গতিশীল হয় অথবা একটা চার্জিত বস্তু একটা চুম্বক ক্ষেত্রের পাশে যদি গতিশীল হয়, সেই বস্তুগুলো একে অপরকে আকর্ষণ করে।
একে অপরকে আকর্ষণ করে। বলছে যে এই আকর্ষণের প্রেক্ষিত কি, এই আকর্ষণের কারণ কি? নিশ্চয় ওই বস্তুগুলোর মধ্যে এমন কোনো কণা আছে যে কণাগুলো একে অপরকে আকর্ষণ করছে, যার ফলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। এই তড়িৎ এবং চুম্বক দুইটা আলাদা আলাদা ক্ষেত্র একে অপরকে আকর্ষণ করে, এই জন্য এই বলকে বলা হয় তড়িৎ চৌম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এই বল হচ্ছে অসীম দূরত্ব পর্যন্ত কার্যকর থাকতে পারে। তাহলে এটা শর্ট রেঞ্জ না। এর আপেক্ষিক তীব্রতা কত? বলছে এর আপেক্ষিক তীব্রতা মহাকর্ষীয় বলের তীব্রতার তুলনায় 10⁻30 থেকে 10⁻40 গুণ বেশি। 10⁻30 থেকে 10⁻40 গুণ বেশি। এখন এই কণাগুলোর মধ্যে যে শক্তিগুচ্ছ তৈরি হয়, সেই শক্তিগুচ্ছগুলোই তাদের একে অপরকে আকর্ষণ করে, আর এই শক্তিগুচ্ছকে বলা হয় ফোটন। তাহলে তড়িৎচৌম্বকীয় বলের জন্য কার্যকর হচ্ছে ফোটন কণাগুলো। কোথায় কাজ করে এই বলগুলো? স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এই বলগুলো কাজ করে, আণবিক গঠনে এই বস্তুগুলো কাজ করে, এই বলগুলো কাজ করে। তাহলে এর কার্যকারিতা হচ্ছে স্থিতিস্থাপক বল সৃষ্টিতে, পদার্থের আণবিক গঠনে। পদার্থের আণবিক গঠন হচ্ছে বিস্তারিত একটা বিষয়, সেই বিষয়টার সমস্ত ক্ষেত্রগুলিতে হচ্ছে তড়িৎচৌম্বকীয় বল কাজ করে। পদার্থের গঠন যদি আমরা দেখি তাহলে দেখা যায় পদার্থের নিউক্লিয়াসে থাকে হলো প্রোটন, নিউট্রন, এছাড়া অনেক জানা অজানা কণা, আর কক্ষপথে হচ্ছে ইলেকট্রনগুলো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরতে থাকে। এখন নিউক্লিয়াসে যে কণাগুলো থাকে সেই কণাগুলিকে একসঙ্গে নিউক্লিয়ন বলা হয়। নিউক্লিয়ন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এছাড়া ওই যে নিউট্রিনো, পজিট্রিনো, মেসন, এই সমস্ত যে কণাগুলো থাকে সেই কণাগুলিকে একসঙ্গে নিউক্লিয়ন বলা হয়। এখন এই নিউক্লিয়ন সমূহের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে প্রোটন ধনাত্মক চার্জ, নিউট্রন নিরপেক্ষ। তাহলে প্রোটন যদি ধনাত্মক চার্জ হয় তাহলে এইটুকু ক্ষুদ্র জায়গার মধ্যে প্রোটনগুলো এক জায়গায় কিভাবে কম্প্যাক্ট হয়ে থাকে, তারা একে অপরকে বিকর্ষণ করে না কেন? এই কথার বা এই প্রশ্নের উত্তর খুঁজতে যে বিজ্ঞানীরা দেখেছে যে এই প্রোটনগুলো একে অপরের সঙ্গে অন্য একটা থার্ড একটা এনার্জি দ্বারা তারা হচ্ছে আকর্ষিত অবস্থায় থাকে। এইটা দুই ধরনের ব্যাখ্যা বিজ্ঞানীরা দিয়েছেন। একটা হচ্ছে বলছে প্রত্যেকটা নিউক্লিয়াসে এক ধরনের গ্লু থাকে, এক ধরনের আঠা থাকে, সেই আঠাটার নাম হচ্ছে গ্লুয়ন। এই গ্লুয়ন আঠাটা হচ্ছে কেমন, যে দেখা গেল যে আমরা যেমন দেখি না বাসায় পায়েস বা রান্নার ভিতরে বাদাম কণাগুলো বা কিশমিশ দানাগুলো যদি রেখে দেওয়া যায় তাহলে ওই কিশমিশগুলো কিন্তু দূরে সরে যায় না, কারণ কি ওই পায়েসের তরল পায়েসের উপর তারা বসে থাকে। ঠিক তেমনি বলছে নিউক্লিয়াসের ভিতরে এক ধরনের গ্লু বা আঠা আছে, যে আঠার উপরে প্রোটন নিউট্রনগুলোকে স্থাপন করা আছে, যার কারণে এই প্রোটন নিউট্রনগুলো একটা আর একটা থেকে দূরে সরে যাচ্ছে না। এই কারণে বলা হয় যে এই সবল নিউক্লিয় বল সৃষ্টির জন্য ওই গ্লুয়ন কণাগুলো দায়ী। আবার বলছে এই সমস্ত কণাগুলোর মধ্যে এক ধরনের মেসন নামে এক ধরনের কণা থাকে, যেই মেসন কণাগুলো ওদেরকে দূরে সরে যেতে দেয় না, ওদের দূরে সরে যেতে বাধা সৃষ্টি করে। এই কারণে হচ্ছে তাদের মধ্যে একটা আকর্ষণ, মানে ধনাত্মক বিকর্ষণ, কিন্তু সেই বিকর্ষণের প্রেক্ষিতেও তাদের মধ্যে এক জায়গায় সুস্থিত করে রাখার জন্য এই মেসন কণা কাজ করে। তাহলে বলা হয় যে সবল নিউক্লিয় বল এটাও শর্ট রেঞ্জের বল, এর আপেক্ষিক তীব্রতা 10⁻41 থেকে 10⁻42 পর্যন্ত, অর্থাৎ খুবই শক্তিশালী একটা বল। এদের জন্য বাহক কণা হচ্ছে মেসন এবং গ্লুয়ন, এবং এরা কাজ করে হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলোকে একত্রিত করে রেখে দেওয়ার জন্য, আবদ্ধ করে রাখার জন্য এই বলগুলো কাজ করে। তাহলে এই হলো আমাদের মৌলিক বলসমূহ বা তাদের তীব্রতা, তাদের রেঞ্জ, তাদের কার্যকারিতা নিয়ে মোটামুটি একটা আলোচনা। এখন এই নিউক্লিয় বল সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, নিউক্লিয় ফিজিক্সই আছে, ঠিক না? তো তারপরেও আমাদের দ্বিতীয় পত্রের যে আমরা নিউক্লিয় বল সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে পারবো। এখানে কেবলমাত্র সংজ্ঞা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। তো এখন এই চারটা বল, যেটা এই যে চারটা বল, এই চারটা বলকে চারটা নীতিতে আলোচনা করতে হয়। তো বিজ্ঞানীরা দীর্ঘদিন থেকে এই চারটা বলকে একত্রিত করে একটা থিওরির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হয়তো অদূর ভবিষ্যতে তারা সাকসেস হবে, তাদের এই
মনস্কামনা পূর্ণ হবে যে 4টা নীতি নয়, একটা নীতিতে আমরা সমস্ত বলকে আলোচনা করব, একটা তত্ত্বের মাধ্যমে সমস্ত বলকে ব্যাখ্যা করব, যা এখন সম্ভব নয়। কিন্তু এই 60-এর দশকে বিজ্ঞানী প্রফেসর আব্দুস সালাম, স্টিফেন ওয়াইনবার্গ, গ্ল্যাসো এরা হচ্ছে নিরলস পরিশ্রম করেছেন যে বলগুলিকে একত্রিত করার জন্য। সেই একত্রিত করার জন্য তাদের যে নিরলস পরিশ্রম, সেই পরিশ্রমের ফলশ্রুতিতে 1966-67 সালের দিকে 1966-67 সালের দিকে তারা দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বল, এই দুইটা বলকে একত্রিত করে একটা তত্ত্বের মাধ্যমে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন, যে তত্ত্বটাকে সালাম ওয়াইনবার্গ থিওরি বলা হয়, সালাম ওয়াইনবার্গ থিওরি। এবং এই আবিষ্কারের জন্য, এই অমর আবিষ্কারের জন্য পাকিস্তানি বিজ্ঞানী প্রফেসর আব্দুস সালাম স্যার নোবেল পুরস্কারে ভূষিত হন। তো এই তত্ত্বটাকে বলা হয় বলের একীভূতকরণ নীতি, বলের একীভূতকরণ নীতি। তাহলে এই একীভূতকরণ নীতির মধ্যে সালাম ওয়াইনবার্গ ইউনিফিকেশন অফ ফোর্স কার্যকর থাকে। আমরা এখন ওই যে বল, প্রথম সূত্র থেকে প্রাপ্ত দুইটা অংশ, একটা হচ্ছে বল আর একটা হলো জড়তা। তাহলে সেই জড়তা সম্পর্কে সামান্য একটু আলোচনা করি আমরা। জড়তা হচ্ছে কি? বস্তু নিজ অবস্থায় থাকার প্রবণতা। বস্তু নিজ অবস্থা ধরে রাখার প্রবণতা। অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে, যেমন প্রথম সূত্রে আমরা বলেছিলাম যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। অর্থাৎ যে স্থির আছে তার নিজের একটা অবস্থান হলো কি স্থির অবস্থা, যে গতিশীল অবস্থায় আছে সেই গতিশীল অবস্থাটাই তার অবস্থা। এই অবস্থাগুলো তারা হচ্ছে সর্বদা রিজার্ভ করতে চায়, ধরে রাখতে চাই। তাহলে এই ধরে রাখার প্রবণতাটাই হলো জড়তা, ইনার্শিয়া। তাহলে ইনার্শিয়া বা জড়তার জন্য সর্বাগ্রে যে টার্ম আমরা হিসাবে আনতে পারি সেটা হলো বস্তুর ভর। কারণ ভরের কারণেই বস্তু তার নিজের অবস্থানটাকে অক্ষুণ্ণ রাখে বা রাখতে চায়। তাহলে জড়তা কাকে বলে? কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে জড়তা বলা হয়। কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে জড়তা বলা হয়। সেই দিক থেকে জড়তা দুই প্রকারের, এক গতি জড়তা, দুই স্থিতি জড়তা। তাহলে স্থিতিশীল বস্তুর স্থিতিতে থাকার প্রবণতা যেটা, সেটা হলো স্থিতি জড়তা। আর গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হবে গতি জড়তা। গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, বাহ্যিক বল প্রয়োগ করে আমরা থামাতে বাধ্য করি, গতি বাড়াতে বাধ্য করি, গতি কমাতে বাধ্য করি। তাহলে এই বাধ্য যদি না করি তাহলে তার প্রবণতাটা কি? তার প্রবণতাটা হচ্ছে গতিশীল যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকতে চাই, এটাকে বলা হয় তার গতি জড়তা। এর অনেক উদাহরণ আমরা জানি, তাই না? যেমন বাসে বসে এর উদাহরণ আমরা 9-10-এ পড়েছি, যে একটা স্থির বাসে একজন স্থির যাত্রী বসে আছে সুস্থিরভাবে। হঠাৎ করে বাস যখন চলতে শুরু করে, যাত্রীর দেহের উপরের অংশ পিছনের দিকে পিছিয়ে যায় আর সামনের অংশটা গাড়ির সাথে গতিশীল হয়। এইটা থেকে আমরা কি বুঝি? যে দেহের নিম্ন অংশ গাড়ির সঙ্গে লেগে থাকে, তাই গতিশীলতার সাথে সাথে গতিশীল হতে চাই, কিন্তু রেস্টে আছে হলো উপরের অংশ। এই রেস্টে থাকার প্রবণতা যেটা তাদের, সেই প্রবণতার কারণে সে পিছন দিকে পিছিয়ে যায়। এই পিছন দিকে পিছিয়ে যায় যেটা, সেটা হলো স্থিতি জড়তার কারণে। আবার
চলমান বাসকে হঠাৎ করে ব্রেক কষলে দেহের উপরের অংশ সামনের দিকে ঝুঁকে যায়, পিছনের অংশ গাড়ির সাথে স্থির হয়ে যায়। তাহলে এই কারণটা কি? এই কারণটা হচ্ছে যে গাড়ি যখন স্থিতিশীল অবস্থায় আসছে, দেহের নিচের অংশ স্থিতিজড়তা প্রাপ্ত হচ্ছে, কিন্তু দেহের উপরের অংশ গতিজড়তার কারণে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্থিতিজড়তা এবং গতিজড়তার উদাহরণ। তাহলে এই জড়তা যখন আমরা জানলাম, তখন আমরা এখন প্রথম সূত্রকে এভাবে বিবৃতি করতে পারি। প্রথম সূত্রকে যে বাহ্যিক বল প্রয়োগে বাধ্য না হলে বস্তুর জড়তার কোনো পরিবর্তন ঘটে না। এইটাকে আমরা বলতে পারি প্রথম সূত্রের একটা বিবৃতি, যে বাহ্যিক বল প্রয়োগে বাধ্য না হলে, কোনো বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ যদি না করি আমরা, তাহলে ওই বস্তুর জড়তার কোনো পরিবর্তন ঘটবে না। স্থিতি জড়তা স্থিতি জড়তাতেই থাকবে, গতি জড়তা গতি জড়তাতেই থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের তাহলে প্রথম সূত্রকে আমরা জড়তার মাধ্যমে এভাবে বিবৃতি করতে পারি। প্রথম সূত্র থেকে এটা গেল। এখন এই প্রথম সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা কি আসলে? প্রথম সূত্রের গাণিতিক অবস্থা কি? প্রথম সূত্রের বিবৃতি হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ করা যাবে না। প্রথম সূত্রের ঘটনা হচ্ছে যে এদের জড়তার কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে জড়তার পরিবর্তন ঘটবে না, অবস্থার পরিবর্তন ঘটবে না, এ কথার অর্থ কি? যে তার বেগের কোনো পরিবর্তন ঘটবে না। এটাই হচ্ছে তার গাণিতিক অবস্থা। তাহলে প্রথম সূত্র থেকে আমরা যেটা বলতে পারি যে বাহ্যিক বল শূন্য, অর্থাৎ সামেশন এফ ইজ ইকুয়াল টু 0, বস্তুতে কোনো বল প্রযুক্ত হবে না। এটার অর্থ হলো এটা, বাহ্যিক বল প্রয়োগ করা যাবে না, অর্থাৎ সামেশন এফ ইজ ইকুয়াল টু 0। বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে না, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে না। তার মানে ত্বরণ এ ইজ ইকুয়াল টু 0, যদি অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে গতিশীল বস্তু গতিশীল থাকবে, স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকবে। তাহলে ত্বরণ এ ইজ ইকুয়াল টু 0। ত্বরণ এ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি। তাহলে এখানে কী হবে? অতএব ভি ইজ ইকুয়াল টু ভি নট। এটাই হলো আমাদের প্রথম সূত্রের গাণিতিক অবস্থান, আদিবেগ সমান শেষ বেগ। তাহলে এফ ইজ ইকুয়াল টু 0 হলে এ ইজ ইকুয়াল টু 0 এবং তখন ভি ইজ ইকুয়াল টু ভি নট, অর্থাৎ আদিবেগ সমান শেষ বেগ। এই আদিবেগ সমান শেষ বেগ এটাই হলো আমাদের তাহলে প্রথম সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এফ ইজ ইকুয়াল টু 0, এ ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড দেন ভি ইজ ইকুয়াল টু ভি নট। এটাই হলো আমাদের প্রথম সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এটাই হলো আমাদের প্রথম সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তাহলে প্রথম সূত্রে থেকে আমরা গাণিতিক অংশ যেটা পাচ্ছি, এফ ইজ ইকুয়াল টু 0, ভি ইজ ইকুয়াল টু ভি নট। এটা যদি কোনো জায়গায় প্রমাণিত হয়, এটা যদি কোনো জায়গায় দেখা যায়, তাহলে সেটাই হবে আমাদের তাহলে প্রথম সূত্র। আমরা প্রথম সূত্র সম্পর্কে বিস্তারিত দেখলাম। প্রথম সূত্রের বিবৃতি, প্রথম সূত্রের ব্যাখ্যা, প্রথম সূত্র থেকে প্রাপ্ত ফলাফল, প্রথম সূত্রের গাণিতিক অবস্থান। আমরা এরপরে দ্বিতীয় সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। তৃতীয় সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব একে একে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনাই। আল্লাহ হাফেজ।